ভাবি, দরজা বন্ধ করলেন কেন? আজ আমি তোকে একটা উপহার দেব। তাই তাই কি উপহার দেবে আমার প্রিয় ভাবিটা? তোকে এমন জিনিস দেব তুই কল্পনাও করতে পারবি না। তাই বুঝি? আমার ভাবি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে। হুম, তার জন্যই তো এই দিনটার অপেক্ষা। ভাবি, তাহলে তাড়াতাড়ি দেন, আমার তো আর তর্স হইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? তার আগে বলো, যেটা দেব সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এবার ভাবি তার কাপড় খুলতে শুরু করলো। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, ভাবি, এটা কি করছেন? তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি, কেন তুই নিবি না? তাই বলে কাপড় কেন খুলছেন? আরে বাহ, কাপড় না খুললে কিভাবে দেব? ভাবি, আপনি আসলে কি চাইছেন বলুন তো? আমি চাইছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি। না ভাবি, এটা কখনোই হতে পারে না। আমি ওরকম ছেলে না ভাবি, আপনি ভালো করেই জানেন। আর এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এভাবে না, একটা বোনের মতন করে ভালোবাসি আপনাকে। আমি এত কিছু শুনতে চাই না তোর কাছ থেকে। তুই আমার ইচ্ছে পূরণ করবি কিনা বল। না ভাবি, এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। আপনার যা করার আছে আপনি করেন। নিলয়, তুই কিন্তু ভুলে গেছিস, আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, আর না পেলে আমি সব কিছু ছাড়খাড় করে দিই। ভাবি, আমি কোনো কিছুর ভয় করি না। আপনি নিশ্চয়ই ভালোভাবে জানেন আমি এরকম কাজ কখনোই করব না, মরে গেলেও না। হ্যাঁ ঠিক আছে, আমি একটু আধটু খারাপ কাজ করি, তাই বলে আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না। চুপ, অনেক হয়েছে। আমি শেষবারের মতন বলতে চাই, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কিন্তু ভালো করেই জানিস আমি যত ভালো তত খারাপ। আর তুই বোঝার চেষ্টা কর, এতে দুজনেরই ভালো। আমার সংসারটাও বেঁচে যাবে, আর তুই মজাও পাবি। আর তুই যখন চাইবি আমার কাছে আসবি, বাধা দেব না। ছি ভাবি ছি, আপনার এসব কথা বলতে এতটুকুও লজ্জা লাগছে না? আপনি সংসার বাঁচানোর জন্য এটা করছেন? ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, আর আপনি কি না? ছি, বাড়ির কেউ যদি এসব কথা জানতে পারে, আপনি তখন তাদের সামনে মুখ দেখাবো কি করে? ছি। আমি আর একটা কথাও না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাহিরে চলে আসলাম। আসলে আমার কিছু সহ্য হচ্ছে না এখন। আমার প্রিয় ভাবিটা আমার সাথে এরকম করতে পারলো। আমার নিজেরই খুব লজ্জা হচ্ছে এখন। তিনি আমার নিজের ভাবি না, আমার চাচাতো ভাই স্ত্রী। আমার কোনো ভাই নেই, তাই চাচাতো ভাই ভাবিদেরই খুব সম্মান দিই, নিজের মনে করি। কিন্তু আজ যা ঘটলো, আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না। আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসা টিকিয়ে রাখা কতটা কঠিন। তাই মেয়েদের খুব সম্মান করে চলি। আর এই সম্মান দেওয়াটা আমার ভালোবাসার মানুষটিই আমাকে শিখিয়েছে। সেই ভালোবাসার মানুষটা আর কেউ না, সেও আমার নিজের চাচাতো বোন রাইসা। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি ভাবির এই চাওয়াটার কারণ কি। ভাবির বিয়ে হয়েছে 4 বছর হলো, এখনো তার কোনো বাচ্চা হয়নি। তিনি অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন, তবুও কাজ হয়নি। সমস্যাটা নাকি আমার ভাইয়েরই। তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। এখন সেই সম্পর্কটাতে ধীরে ধীরে ফাটল ধরছে, বেবি না হওয়ার জন্য। কিন্তু ভাবি চায় না সেই ফাটলটা আরও বড় হতে। তাই আমাকে হয়তো এভাবে নিয়ে গিয়ে এরকম করলো। কিন্তু আমি এটা আশা করিনি ভাবির কাছ থেকে। বাসায় আজ কেউ নেই, সবাই গেছে বিয়ে বাড়িতে। ভাবি আমাকে যেতে নিষেধ করেছিল, তাই আমিও যাইনি। এখন বুঝলাম ভাবি আমাকে কেন যেতে দিল না। আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে দারুণভাবে আঘাত করছে। আমি বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, ভাবি আমার সাথে এটা কি করলো, কেন করলো? তার সাথে থাকা এত ভালো সম্পর্কটা আজ শেষ হয়ে গেল। শেষ যদি এখানেই হতো, তবু মনে হয় আমার জীবনটা ভালোই যেত। কিন্তু এই ঘটনাটা যে এত বড়ভাবে গড়াবে আমি বুঝতে পারিনি। বিকেলের দিকে বাবা মা চাচা চাচি সবাই আসলো বিয়ের দাওয়াত খেয়ে। সবাই একসাথে বাড়ির বাইরে বসে গল্প করছে। বাড়ির ভিতর খুব গরম। আমিও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি মন ভালো করার জন্য। আর ভাবছি ভাবিকে ভালো কিছু একটা উপহার দেব, আর তাকে আবার নতুন করে বোঝাবো যে আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ ভুল, এটা হয় না। তার আর আমার সম্পর্কটা নতুন করে জোড়া লাগাবো।
কিন্তু সেই সুযোগটা আর পেতে দিল না। এসব কথা ভাবতে ভাবতেই এমন সময় ভাবি কাঁদতে কাঁদতে আসলো, এসে সবার সামনে কিছু ছেঁড়া জামা কাপড় বের করে বলল আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি, আমি নাকি তাকে বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব, আর যা যা মিথ্যে বলার ছিল সব বলে দিল। এদিকে সবাই তার কথা বিশ্বাস করে নিল। আমি বারবার বলছিলাম এসব মিথ্যে, এসব মিথ্যে, কিন্তু কেউ বিশ্বাস করলো না। কিভাবেই বা বিশ্বাস করবে? বিশ্বাস না করার তো অনেক কারণ ছিল। তার মধ্যে একটি হলো, একদিন আমি বন্ধুদের পাল্লায় পড়ে একটা মেয়েকে ইফটিশিং করেছিলাম। তারপর মেয়েটি এসে আমার বাবাকে বলে দেয়। তখন থেকে আমি আব্বু কালো তালিকায় পড়ে যাই। আর তাছাড়া ভাবির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। ভাবির কাছে আমি প্রিয় ছিলাম, এটা বাড়ির সবাই জানতো। আর সেই প্রিয় মানুষটা যদি এভাবে অভিযোগ করে তবে কে না বিশ্বাস করবে? তাই ভাবির কথা বলাগুলো আব্বু আম্মুর কাছে বিশ্বাস হয়ে গেল। আমি হাজারবার বললাম আমি এসব করিনি, উল্টে ভয়ে সব সত্যি বলে দিলাম, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। ভাইয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। আব্বু আছে বিধায় আমাকে কিছু বলতে পারছে না বা মারতে পারছে না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার বলা কথাগুলো কেউ বিশ্বাসই করতে চাইছে না। অতঃপর বাবা এসে আমায় ঠাস ঠাস করে এলোপাতাড়ি চড় মারতে লাগলেন। আমার মাথা ভন ভন করে ঘুরছিল, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আব্বু বললেন, আজ থেকে তুই আমার ছেলে না, এই মুহূর্তে আমার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যা। এসব ছেলেদের তো আর বাড়ি থেকে বের না করে দিয়ে পুলিশে দেওয়া উচিত, আবার অন্য কোনো মেয়ের ক্ষতি করবে। আমি ভাবতে পারিনি আব্বু এরকম একটা কথা বলবে। মুখ দিয়ে কথা বের না হওয়া সত্ত্বেও বললাম, বাবা আমি এসব করিনি। কে তোর বাবা? খবরদার আমাকে আর বাবা বলে ডাকবি না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। এবার আমি বাবাকে ছেড়ে মায়ের কাছে গেলাম। মাও মুখ ফিরিয়ে নিল। আমি মনে মনে বলছি, মা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না? এভাবে চাচা চাচি ভাই বোন সবার কাছে গেলাম, সবাই মুখ ফিরিয়ে নিল। অবশেষে ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন? আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে। অতঃপর বাধ্য হয়ে রাস্তা ধরতে হলো। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি ভাবি এমনটা না করলেও পারত। তিনি তার ওয়াদা পূরণ করেই ছাড়লেন। তিনি আবার প্রমাণ করে দিলেন তার চাওয়া পূরণ না হলে তিনি সব কিছু ছাড়খাড় করে দেন। সামনে দেখতে পেলাম রাস্তার ধারে রাইসা দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেলাম, তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই তো আমাকে বিশ্বাস করি, তুই আমার আব্বুকে বোঝা না আমি কিছু করিনি, বল না। বিশ্বাস? বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, যখন ভাবির সাথে তোর মেলামেশা দেখতাম, আর আজ তো নিজের চোখে দেখলাম। এই পাগলি, তুই সব কি বলছিস? বল না আমি এরকম না, বল না। ছি, তোর মতন ছেলের মুখের দিকে তাকাতেও আমার লজ্জা হয়। আরে আমি তো তোর মতন ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার কি কম ছিল রে যে তুই এরকম একটা কাজ করলি? ছি, তোর যদি এতই ইচ্ছা ছিল আমাকে বলতিস, বিয়ের আগেই আমি তোকে সবকিছু দিয়ে দিতাম। চলে যা আমার চোখের সামনে থেকে। তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না রে, এই ভালোবেসেছিলি আমায়। এই বলে চলে আসলাম। দু চোখের পানি ঝরঝর করে পড়ছিল, চাইলেও আটকাতে পারছিলাম না। এখন রাস্তা মাপা ছাড়া আর কোনো উপায় নেই আমার হাতে। আছে নানুর বাড়ি আছে, এই মুখ নিয়ে আর নানুর বাড়িতে যেতে চাই না। সেখানে গেলেও হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। পকেটে বেশি টাকা নেই, শুধু 500 টাকা আছে। সাথে ছোট মোবাইলটা নিয়ে এসেছিলাম, কোনো সিম ছিল না, শুধু গান শুনতাম। ভাবছি শহরে চলে যাব। একটা বাসে করে শহরে চলে আসলাম। সেখানে যেতে যেতে সব টাকা শেষ। খুব ক্ষুধা লাগছে, পকেটে আর একটা টাকাও নেই। অবশেষে পাশে থাকা পুকুরের পানি পান করলাম। জানি না জীবনে কোন ভুল করেছিলাম যার শাস্তি আজ পেতে হচ্ছে। চারিদিক থেকে সব আতঙ্ক যেন আমাকে গ্রাস করে ধরেছে। আমার কিছু করার নেই, কিছুই করার ছিল না। আমি হয়েছিলাম নিরুপায়। তারপরেও ভেবেছিলাম সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্তের মাঝে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল হয়ে গেছে। আমি এক মাঠের মাঝে শুয়েছিলাম। খুব খিদে লেগেছে, এ ক্ষুধার ব্যথা যেন সহ্য হয় না। তারপরেও একটু সকাল হতে আশেপাশে ইট ভাটা খুঁজতে লাগলাম। কিছু তো করতে হবে, না হলে টাকা পাবো কোথা থেকে? ভাটার ম্যানেজারের সাথে কথা বললাম, তিনি আমাকে কাজে নেবেন না। অনেক জোরাজুরি করার পর বলল, যদি ভালো করে কাজ করতে পারি তাহলে টাকা দেবে, আর না হলে দেবে না। আমি রাজি হয়ে গেলাম। আমাকে বলল ইট বানাতে হবে।
কাজ শুরু করে দিলাম। ইট বানানো সহজ কাজ নয়। 50টা ইট বানাতেই আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। এই কয়েকটা ইট বানাতে বানাতেই দুপুর হয়ে গেল। সবাই তাদের নিয়ে আসা খাবার খেতে গেল, আর আমি এদিকে বসে আছি। আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেউ একজন বলুক, বাবা খাবার নিয়ে আসোনি, আসো আমরা ভাগাভাগি করে খাই। না, কেউ বলল না। আমি খুবই ক্লান্ত, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। তবুও কারোর কাছে হাত পাততে ইচ্ছা করছে না। বারবার মনে হচ্ছিল একটু কাদা খেয়ে নি, কিন্তু তাও আমার দ্বারা